সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তাপগতিবিদ্যার স্কেল সম্পর্কে ধারণা নেব এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে ধারণা নেব। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো তাপগতিবিদ্যার স্কেল নিয়ে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম তাপমাত্রার তাপের পরিমাপের জন্য আমরা স্কেল ব্যবহার করছিলাম সেলসিয়াস এবং ফারেনহাইট, এবং সেই সাথে আমরা এক স্থির বিদ্যুৎ জন্য ত্রয়ীধবিন্দু সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কীভাবে ত্রয়ীধবিন্দুর সাহায্যে বা এক স্থির বিন্দু দিয়ে আমরা কোথাও কোনো জায়গায় তাপমাত্রা পরিমাপ করতে পারবো সেটা আমরা পেয়েছিলাম। এবং সেক্ষেত্রে আমরা ত্রয়ীধবিন্দু বলতে পানির ত্রয়ীধবিন্দুকে স্থান দিয়েছিলাম। পানির ত্রয়ীধবিন্দু ছিল একটা নির্দিষ্ট চাপে পানি তিনটে অবস্থায় থাকতে পারে সে সম্পর্কে একটা ধারণা ছিল। তো সেটা ছিল 4.5 মিলিমিটার চাপে পানি তিনটে অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয়। তিনটে অবস্থায় সহ অবস্থান করবে। সহ অবস্থান কথাটা খেয়াল রাখতে হবে, সহ অবস্থান। তার মানে তারা যে কঠিন সে কঠিনই থেকে যাবে, সে গলে বরফ সে গলে পানিতে পরিণত হবে না। বা যদি জলীয় বাষ্প থাকে সে বাষ্পভূত অবস্থা থাকবে, ঘনীভূত জলীয় বাষ্প অবস্থা থাকবে, কিন্তু সে কখনো পানির ফোঁটা রূপে পড়বে না। তো যাই হোক, আজকে আমরা তাপগতীয় স্কেল নির্ধারণ করব। তাপগতীয় স্কেল বলতে বোঝাচ্ছে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা স্কেল আমাদের নির্ধারণ করা দরকার। আমরা সেটাকে আমরা তাপগতীয় স্কেল বলেছি। এখানে আমরা পানির ত্রয়ীধবিন্দুকে ব্যবহার করেছি। পানির ত্রয়ীধবিন্দু তাপগতিবিদ্যার স্কেল নির্ধারণের জন্য আমরা পানির ত্রয়ীধবিন্দুকে ব্যবহার করেছি। ত্রয়ীধবিন্দু কি? যেহেতু তাপমাত্রা, সেহেতু ত্রয়ীধবিন্দুর তাপমাত্রাকে ব্যবহার করেছি। ত্রয়ীধবিন্দুর তাপমাত্রা কত? আমরা 1990 সালেই আমাদের এ সম্পর্কে আন্তর্জাতিক কমিটি একটা নির্দিষ্ট স্কেল অনুসারে তারা বলে দিয়েছে এবং নির্দিষ্ট করে দিয়েছে পানির ত্রয়ীধবিন্দুর তাপমাত্রা কত। পানির ত্রয়ীধবিন্দুর তাপমাত্রা হলো 273.16 কেলভিন। 273.16 কেলভিন। তো 273.16 কেলভিন তাপমাত্রাকে আমি পানির ত্রয়ীধবিন্দুর তাপমাত্রা বলছি। এবং ওই তাপমাত্রার 1/273.16 ভাগে এক ভাগকে আমরা 1 কেলভিন ধরে, ভালো করে খেয়াল করো, 273.16 এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা 1/273.16 ভাগের এক ভাগ, এটা ভাগের এক ভাগ নেই, সেটাকে আমরা 1 কেলভিন ধরে তাপমাত্রার যে স্কেল নির্ধারণ করেছি ওটাকেই বলা হচ্ছে তাপগতীয় স্কেল। ও ক্ষেত্রে আমরা তাপমাত্রা বের করার জন্য একটা সমীকরণ ব্যবহার করেছি। সেই সমীকরণটা হলো T = PT by PTR into 273.16 Kelvin। PT minus PTR into 273.16 Kelvin। তো এই 273.16 কেলভিন ধরে নিচ্ছি। এই পিটিটা কি? এই পিটি হলো টি তাপমাত্রায় চাপ, আর টিআর হলো পিটিআর। পিটিআর তাপমাত্রায় সমায়তন গ্যাসের চাপ। তাহলে পিটি হলো কি? টি তাপমাত্রা। এই পিটিটা টি তাপমাত্রায় চাপ, পিটিআরটা টিআর মানে ট্রিপল পয়েন্টের যে তাপমাত্রা, ত্রয়ীধবিন্দুর যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় যে চাপ, অবশ্যই সমায়তনে
পিটিআরটা হলো সমায়তনে চাপ। কোন তাপমাত্রায়? ওই গ্যাসকে যদি আমি পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রায় নিয়ে যেতে পারি, ওই গ্যাসকে যদি আমি পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে সমায়তন গ্যাস যে চাপ প্রয়োগ করবে সেই চাপ। তো চাপ, প্রথম চাপটা হলো যে তাপমাত্রা আমি মাপছি সে তাপমাত্রায় ওই গ্যাসটা যে চাপ দিচ্ছে, এবং পিটিআর হলো ত্রৈধবিন্দুর তাপমাত্রায় ওই গ্যাসের সমায়তন যে চাপ দিবে, সেই দুটো চাপের অনুপাতটাকে আমি অনুপাতের সাথে 273.16 কেলভিন গুণ করে দিলেই আমরা তাপগতীয় স্কেল অনুসারে তাপমাত্রা পেয়ে যাব। অবশ্যই সেটা কেলভিন স্কেল। আন্তর্জাতিকভাবে এখন আমরা কেলভিন স্কেলকে নিয়ে নিচ্ছি। এখানে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলা হচ্ছে। আসলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করেই আমরা এখানে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল নির্ধারণ করেছি। এই সূত্রটা ব্যবহার করে আমরা তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল নির্ধারণ করেছি। এই তাপমাত্রার আন্তর্জাতিক স্কেলটাকে আমরা প্রাধান্য দিয়েছি এই তত্ত্বটাকে। সেজন্য আমাদেরকে প্রথমে এই তত্ত্বটা দিয়েছিলেন লর্ড কেলভিন 1927 সালে। তখন সবাই এটাকে সর্বব্যাপী ব্যবহারকে অত গুরুত্ব দেয়নি, তবে এনার আবিষ্কারকে অবশ্যই পদার্থবিজ্ঞান সবসময় স্বাগত জানিয়েছেন সে সময় থেকেই। তো সেটা এসে প্রথম আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় 1948 সালে, যে এটাকে আমরা মোটামুটি তাপমাত্রা পরিমাপের স্কেল হিসেবে নির্ধারণ করতে পারি আন্তর্জাতিক। যেহেতু তখন অনেকগুলো স্কেল প্রচলিত ছিল, সেলসিয়াস ছিল, ফারেনহাইট ছিল, রোমার ছিল, রেনো ছিল, বিভিন্ন রকম স্কেল ছিল। তো এই স্কেলগুলোকে সবগুলোকে বাতিল করে আমরা যদি একটা স্কেলকে আন্তর্জাতিকভাবে সেট আপ করতে পারি, এক এক দেশে এক এক স্কেল না রেখে, তাহলে আমাদের পদার্থবিজ্ঞান চর্চাটা অনেক সহজ হয়ে যাবে। সেজন্য আমরা আন্তর্জাতিক একটা স্কেল নির্ধারণের জন্য আমরা যে সমিতি, মানে আন্তর্জাতিক ওজন ও স্কেল নির্ধারণ যে সমিতিটা ছিল, ভর ও স্কেল নির্ধারণ, সেই সমিতিটা, মানে সেই কমিটিটা আমাদের 1968 সালে নির্ধারণ করে যে কেলভিন স্কেলটাই আমাদের তাপগতিবিদ্যার তাপমাত্রা পরিমাপের জন্য স্কেল হিসাবে অনুমান করা যায়। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করে তো আর অনেক ভুল ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করতে করতে নেক্সট 1954 সালেও কিছু পরিবর্তন আসে, 1960 সালেও কিছু পরিবর্তন আসে, সর্বশেষ পরিবর্তন আসে 1990 সালে, এবং সেটাই বর্তমানে চলছে। এক্ষেত্রে 90 সালে এসে আমরা শুধু পানির ত্রৈধবিন্দুকে ধরছি না। 90 সালে এসে আমরা শুধু পানিটাকে নয়, আমরা 60 সাল পর্যন্ত ছিলাম শুধু পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে আমি সবসময় ধরেছিলাম। কিন্তু 1990 সালে এসে আমরা আরো 13টা পদার্থ বের করেছি। 13টা পদার্থকে আন্তর্জাতিক কমিটি আরো 13টা পদার্থ নির্ধারণ করেছে, তাদের ত্রৈধবিন্দুর তাপমাত্রাটাকেও তারা নির্দিষ্ট করে দিয়েছে বিভিন্ন গবেষণা করে। গবেষণার ফলাফল অনুসারে তারা আরো সহজলভ্য 13টি পদার্থ, যা দিয়ে আমরা থার্মোমিটার প্রস্তুত করি, আরো 13টি পদার্থ যা দিয়ে আমরা থার্মোমিটার প্রস্তুত করি, বা যা আমাদের সহজে প্রকৃতিতে যার পরিমাপ করা যায়, এরকম আরো 13টি পদার্থের ত্রৈধবিন্দুর তাপমাত্রা নির্ধারণ করে আমরা আন্তর্জাতিক স্কেল নির্ধারণ করেছি। তো আমরা যদি পানির ট্রিপল পয়েন্ট ব্যবহার করি, তখন যদি এটা 273.16 কেলভিন ব্যবহার করি, অবশ্যই আমি যদি তাপগতীয় স্কেল অনুসারে আমরা যদি ওখানে পারদ ব্যবহার করব, তখন তো পারদের ত্রৈধবিন্দু ওটা না, পারদের ত্রৈধবিন্দু তো 273.16 না। তো পারদের ত্রৈধবিন্দু কত, সেটা বের করতে যে আন্তর্জাতিক কমিটি যে সভা করেছে, সেখানে আমাদের পারদের একটা ত্রৈধবিন্দু নির্ধারণ করে দিয়ে দিয়েছে। সেটা ছিল 234.1356, 234.1356 নির্ধারণ করেছে। তখন আমাদের এই টি বের করার সময় জায়গায় কিন্তু 234.1356 ওইটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি পানি ত্রৈধবিন্দুকে না ব্যবহার করে পারদের ত্রৈধবিন্দু ব্যবহার করি, তখন কিন্তু এই অংশটা চেঞ্জ হয়ে যাবে।
তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে। আর তখন কিন্তু এখানে তাপমাত্রার চাপ হবে পারদের চাপ টি তাপমাত্রায়, এখানে পারদের ত্রয়িত বিন্দুতে সমায়তন পারদের চাপ। তো সবাই মোটামুটি আমরা জেনেছি যে তাপগতীয় স্কেলটা কি। আমরা এখানে একটা স্কেল ধরেছি ক্যালভিন স্কেল। এরপরে আসছি আমরা এই ক্যালভিন স্কেলটাকে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জানিয়েছি ধাপে ধাপে। 27 সালে যখন ক্যালভিন স্কেল সম্পর্কে সারা বিশ্ব জেনেছিল, একটা নতুন স্কেল পেয়েছিল, তারপরে 48 সালে এসে আমরা সেটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছি। ধাপে 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 আমরা এই স্বীকৃতিটাকে একটা সম্পূর্ণ রূপে ব্যাখ্যা করে 90 সালে আমরা কিন্তু নিয়েছি। আমরা কিন্তু এখন মনে রাখবা, আমি বারবার বলছি, আমরা কিন্তু এখন আর শুধুমাত্র পানির ত্রয়িত বিন্দুকে ব্যবহার করবো না। ইচ্ছা করলে আরো 12টা পদার্থ নির্ধারণ করা আছে আন্তর্জাতিকভাবে। সেই আন্তর্জাতিকভাবে নির্ধারিত আরো 12টা পদার্থ আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমরা নেক্সট টপিকসে যাব। তাপমাত্রার এই যে বিভিন্ন স্কেল আছে আমরা এ পর্যন্ত পেয়েছি, মোটামুটি শিখেছি সেলসিয়াস, ফারেনহাইট, আর এখন পেলাম কেলভিন। এই যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, শুধু কেলভিন, এই যে তিনটা জিনিস পেয়েছে, এই তিনটার ভিতরে ইন্টারনাল রিলেশন কি? সাপোজ কেন আমার রিলেশন দরকার? আমি পূর্ববর্তী কোনো একটা গবেষণায় পেয়েছিলাম, বা পূর্ববর্তী কোনো গবেষণা আমাদের কোথাও রেজাল্ট ছিল যে এই জিনিসটা 27 ডিগ্রি ফারেনহাইটে কাজ করবে। আচ্ছা, আমি তো আন্তর্জাতিকভাবে এখন ক্যালভিন স্কেল ব্যবহার করছি, তাহলে আমার ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, তাহলে আমি এখন কিভাবে এটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায় করব? কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাব যে এই 27 ডিগ্রি ফারেনহাইটটা ছিল এটা ক্যালভিনে করব? তাহলে আমার এই কনভার্সেশনটা অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই সেটা কনভার্ট করতে হবে। এই কনভার্টটা অবশ্যই ইন্টারনাল রিলেশনের উপর হবে। অর্থাৎ 27 ডিগ্রি ফারেনহাইটটা ফারেনহাইট স্কেলে যদি 27 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে ক্যালভিন স্কেলে কত হবে সেটা আমাকে বের করতে হবে, এবং অবশ্যই সেটা বাস্তবতার নিরিখে। সেই সমস্যা সমাধানের জন্য আমরা এই বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক নিয়ে গবেষণা করে আমরা একটা সম্পর্ক স্থাপন করেছি, যেটা হলো আমরা আগেই প্রথমে যখন স্কেল 2 স্থির বিন্দু নির্ধারণ করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এটা ইকুয়ালস টু ধ্রুবক ছিল। সো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই স্থির বিন্দুগুলো কি হতে পারে? সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা বলতে আমি বুঝাচ্ছি, ধরলাম আমি থিটা। নিম্ন স্থির বিন্দু অবশ্যই বরফ বিন্দু, যেটাকে নিম্ন স্থির বিন্দু সবসময় আইস পয়েন্ট, বরফ বিন্দু, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস বাই ঊর্ধ্ব স্থির বিন্দু স্টিম পয়েন্ট অবশ্যই 100 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন স্থির বিন্দু অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস, ইকুয়ালস টু ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বলতে আমি থিটা পরিমাপ করলাম মাইনাস নিম্ন স্থির বিন্দু অবশ্যই বরফ বিন্দু 22 ডিগ্রি ফারেনহাইট বাই ঊর্ধ্ব স্থির বিন্দু ছিল ওখানে 212 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট। ক্যালভিন স্কেলটা কত ছিল? তাপমাত্রা ছিল থিটা, ঊর্ধ্ব স্থির বিন্দু ছিল অবশ্যই নিম্ন স্থির বিন্দু 273.16 কেলভিন বাই 373.16
কেলভিন মাইনাস 273.16। এটা হলো আমাদের ইন্টারনাল রিলেশন। এই রিলেশনে আমরা দেখো এখানে খেয়াল করে আমি একটু বোঝার জন্য লিখেছি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। যেহেতু ইন্টারনাল রিলেশন বা সম্পর্ক, এখানে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন এগুলো লেখা যাবে না। সমীকরণের ভিতরে একক লেখার কোনো নিয়ম নাই, তাই আমরা এগুলো মুছে দিই, এগুলো আমাদের দরকার নাই। আমি শুধু ফারেনহাইটে বা ক্যালভিনে কোন স্কেলে কত এটা লেখার জন্য এটা প্রকাশ করেছিলাম। এখন এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমি যদি পরবর্তী ধাপে চলে যাই, বা θ/100 equals to θ-32/180। একটু ভুল হয়ে গেল, আমাদের তো আইডেন্টিফিকেশন করতে হবে। এটা সেলসিয়াস স্কেলে আমি থিটা ডিগ্রি সি দিয়ে দিলাম, এটা থিটা ডিগ্রি এফ দিয়ে দিলাম, এটা থিটা কে দিয়ে দিলাম। তাহলে আমার তিনটে স্কেলের পার্থক্য অন্যভাবেও প্রকাশ করা যায়। তো আমি এটা ডিগ্রি সি দিয়ে দিলাম, এটা ডিগ্রি ফারেনহাইট দিয়ে দিলাম, এটা থিটা কে মাইনাস 273.16/100 বা থিটা ডিগ্রি সেলসিয়াস বাই 5 equals to theta degree Fahrenheit minus 32/9 equals to theta k minus 273.16/5। এটাই হলো আমার তিনটা স্কেলের ভিতরে সম্পর্ক। এটা দিয়েই আমি গাণিতিকভাবে সমস্যা সমাধান করতে পারি। সাপোজ আমি যেটা বলছিলাম শুরুতেই যে আমার 27 ডিগ্রি ফারেনহাইট ছিল, 27 ডিগ্রি ফারেনহাইট ছিল, এটাকে আমার নিয়ে যেতে হবে ক্যালভিনে ইন্টারচেঞ্জ করতে। তো সাপোজ আমার তখন এই দুটো সমীকরণ দরকার, তো সমীকরণ দুটো নিলাম। 27 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32/9 equals to theta k equals to minus 273.16/5। তো সুন্দরভাবে আমি এখান থেকে, যেহেতু একটা অজানা রাশি থিটা কে আছে, আমি অবশ্যই বের করতে পারবো। একটু ক্যালকুলেশন করে বিজনেস করলে আমাদের এটা বেরিয়ে যাবে। তো ফারেনহাইট আমি এখানে তুলে দেবো, যদি ক্যালকুলেশন করছি আমার এখানে এটা তো জাস্ট একটা ভ্যালু। তো ঠিক আছে, আমার এটা ক্যালকুলেশন করে আমি এখান থেকে থিটা কে এর মান বের করে যাব। তো আমি দেখি এখানে কি পেলাম, থিটা ডিগ্রি 27 ডিগ্রি ফারেনহাইট থেকে কিন্তু আমি ক্যালকুলেশন করে গাণিতিকভাবে কিন্তু আমি ক্যালভিন স্কেলে তাপমাত্রাটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমার কিন্তু এটা মিথ্যা বলা কখনোই যাবে না, সামান্যতম ভুল আছে এটুকুও বলা যাবে না। তো আমাদের পরবর্তী টপিকস আমরা যাব একটু। এরপরে আমরা একটু পরবর্তী টপিকসে যাব। তার আগে আমরা একটু শিখে নেব পরবর্তী টপিকস আমাদের সিস্টেম ও অভ্যন্তরীণ। সিস্টেম কি জিনিস? সিস্টেম কেমন হতে পারে? সিস্টেম
তো সিস্টেমটা কি জিনিস? সিস্টেম আসে যেমন আমি যে রুমটা পড়াচ্ছি এটা একটা রিডিং মানে ক্লাসরুম বলতে পারবো। যদিও স্টুডেন্ট নাই, আমি অনলাইনে পড়াচ্ছি, তো এটা একটা ক্লাসরুম, অনলাইন ক্লাসরুম। এখানে কিন্তু অন্য কোনো কিছু নাই। এখানে মূল উদ্দেশ্য পড়ানো, এবং পড়ানোর উদ্দেশ্যেই আমার ক্যামেরা, ব্ল্যাকবোর্ড, আপনার তোমার কলম, ডাস্টার, এগুলো সব সেট আপ করা, হোয়াইট বোর্ড আছে এখানে, সব কিছু সেট আপ করা। এটা কিসের জন্য? আমাদের ক্লাস পরিচালনা করার জন্য। তাহলে এটা হলো টোটাল একটা ক্লাসের এনভায়রনমেন্ট সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করা। এটা হচ্ছে ক্লাস সিস্টেম। একটা ক্লাসের সিস্টেম। যদি এখানে ব্ল্যাকবোর্ড না থাকতো, এটা ক্লাস সিস্টেম হতে পারতো। যদি আমার একটা কলম না থাকতো, এটা ক্লাস সিস্টেম হতে পারতো না। তো টোটালটা একটা ক্লাস সিস্টেম। তো আমার তাপগতিবিদ্যায় সিস্টেম কি কি দিয়ে তৈরি হবে? আমরা বয়েল ও চার্লসের সূত্র পড়ার সময় আমরা জেনেছি পি, ভি এবং টি। এইটা হচ্ছে তাপগতীয় রাশি। এর সাহায্যে আমি তাপগতিবিদ্যার সবকিছু ব্যাখ্যা করতে পারি। বয়েল চার্লস ও চাপের সূত্র থেকে আমি সেটা জেনেছি, ভি, পি, ভি এবং টি। এবং যার মাধ্যমে যে কারণে এই পি, ভি, টি পরিবর্তন হবে, সেগুলো আমি বলবো তাপগতীয় প্রক্রিয়া। তাই তো? তাহলে তাপগতিবিদ্যার যদি কোনো পরিবর্তন হতে হয়, তাহলে পি, ভি অথবা টি যে কোনো একটা পরিবর্তন হতে হবে, তবেই সেটা তাপগতি পরিবর্তন। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এটা হবে, সেটাকে বলা হয় তাপগতি প্রক্রিয়া। এটা কোথায় ঘটবে? যে কোনো একটা সিস্টেম ঘটতে পারে। সিস্টেম মানে কি? সাপোজ আমি রান্না করছি, তাহলে কড়াইয়ের ভিতরে ঘটছে, রান্নাঘরে ঘটছে, ওটা রান্নার সিস্টেম একটা। আমি ফ্রিজ থেকে তাপ বের করে দিচ্ছি, নিয়ে ফ্রিজটাকে ঠান্ডা করছি, তাহলে ফ্রিজের আমার তাপমাত্রা পরিবর্তন করতে হচ্ছে, কি পরিবর্তন ঘটেছে? ওখানে সামান্য কিছু ভি এর পরিবর্তন ঘটতে পারে, পি এরও পরিবর্তন ঘটতে পারে। তো ওটা কি একটা ফ্রিজ বা রেফ্রিজারেটিং সিস্টেম। ঠিক আছে, ওখান থেকে আমি শক্তিটা বের করে নিয়েছি। একটা থার্মোফ্লাক্সে আমি যখন কোনো তাপ গরম করে কোনো কিছু ঢুকাই দিলাম, তাহলে ফ্লাক্সটা কি হলো? তাপটাকে সংরক্ষণ করো, বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন সে তাপ সংরক্ষণ করবে। বা ওর ভিতরে বরফ ঢুকায় রাখলাম, বাইরে যতই গরম থাকুক না কেন ওর ভিতরে ঠান্ডা থাকে। তাহলে ওটা একটা আলাদা সিস্টেম হয়ে রয়েছে, যে বাইরের তাপমাত্রা প্রচুর কিন্তু ভিতরটা ঠান্ডা। তাহলে ওটা একটা সিস্টেম। তাহলে সিস্টেম কটা হলো? তিনটা। একটা হলো রান্নাঘর, দুইটা হলো ফ্রিজ, তিনটা হলো থার্মোফ্লাক্স। আচ্ছা, এই তিনটে সিস্টেমকে আমি কি এইভাবে তিন নামে দিলে কি আমি খুব ভালো পাবো? কিন্তু আরো রান্নাঘর বাড়ির আর তো অনেক কিছুই আছে, তাহলে রান্নাঘরকে একটা সিস্টেম হতে পারে না। রান্নাঘরকে আমরা সিস্টেমের একটা উদাহরণ ধরতে পারি। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা অবশ্যই এখানে একটা নাম দিব আমি। তো তাপগতিবিদ্যার পরিবর্তনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি দুটো জিনিসের লেনদেনে তাপগতিবিদ্যার পরিবর্তন হয়। পদার্থ সরবে, নয়তো শক্তি সরবে। তো যে সিস্টেম পদার্থ এবং শক্তি দুটোই আদান প্রদান হতে পারে, সেই সিস্টেমটাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম। তাহলে এই সিস্টেমটার আমি নাম দিলাম উন্মুক্ত সিস্টেম। এরপরে আসো কি? ফ্রিজ। এটাতে পদার্থ কোনো পরিবর্তন হচ্ছে না, পদার্থের কোনো লেনদেন হচ্ছে না ফ্রিজে, শুধু তাপটাকে আমি বের করে দিচ্ছি, শুধু তাপটাকে বের করে, পদার্থ কিন্তু বের হচ্ছে না। তাহলে এখানে কি? এটা একটা সিস্টেম নাম দিতে হবে। ফ্রিজটা কি? আমি ইচ্ছা করলে তো তাপ বাইরে থেকে ঢোকে না, আর বস্তু ঢোকে না, বস্তু আমি ঢুকালে ঢুকি।
কারণ বস্তু আমি ফ্রিজ করে ঢুকাতে গেলে কিছু তাপও ঢুকে যাবে, আবার সেই তাপগুলো বের করতে হয়। অর্থাৎ শক্তি আমাকে বের করতে হচ্ছে প্রতিনিয়ত ফ্রিজ থেকে। ফ্রিজ একটা জিনিস রাখতে গেলে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা করতে হয়, রাখলেই ঠান্ডা হয় না, কিছুক্ষণের পরে ওগুলোর ভিতরে তাপ আস্তে 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 বেরোতে থাকে। অর্থাৎ ওই সিস্টেমটাকে আমি নাম দিলাম একটা বদ্ধ সিস্টেম। থার্মোফ্লাক্স, না তাপ শক্তি বেরোতে পারতেছে, না বস্তু বেরোতে পারতেছে, কোনোটাই বেরোতে পারতেছে। অর্থাৎ ওটাকে আমি দিলাম বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমি সিস্টেম পেলাম 3 প্রকার: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম। 3টা সিস্টেম পেলাম। এই 3টা সিস্টেমকে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণায় ব্যয় করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণায় ব্যয় করব। তো এর সাথে আবার অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক। এই যে শক্তিটা লেনদেন হচ্ছে, শক্তিটা কি, কোথা থেকে আসছে শক্তিটা? আমি একটা বস্তুকে তাপ দিলাম, তাহলে কি হচ্ছে? তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি? তার অণুগুলোর চলাচল বৃদ্ধি পাচ্ছে, অণুগুলোর ভাইব্রেশন বা কম্পন বৃদ্ধি পাচ্ছে। তো এটাই হলো বস্তুর অভ্যন্তরীণ শক্তি, যেটা বস্তুগুলোর কম্পন, বস্তুগুলোর ভিতরে অণু বা পরমাণু কম্পনগুলোকে বৃদ্ধি করে দিচ্ছে, বা মৌলিক কণিকা থাকুক, যাই থাকুক না কেন, তার কম্পন বৃদ্ধি করে দিচ্ছে। সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ বস্তুর ভিতরে নিহিত শক্তিটাই বলা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি। এটা তার নিজের ভিতরেও থাকতে পারে, পরিবেশ দিতে পারে। নিজের ভিতরেও থাকতে পারে, পরিবেশ দিতে পারে। আমি কিন্তু দুটো জিনিস তোমাদেরকে ব্যাখ্যা করতেছি। নিজের ভিতরেও থাকতে পারে, পরিবেশও দিতে পারে। যদি নিজের ভিতরে থাকে সেটা ঠিক আছে, আমি বের করার জন্য আমি সিস্টেম তৈরি করবো, অথবা দেওয়ার জন্য সিস্টেম তৈরি করবো। আর যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে কোনো জিনিস, সেটাকে গরম করার জন্য বাইরে থেকে তাপ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু পরিবেশ দিচ্ছে, যেভাবে হোক, তো ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তিটা হলো কোনো বস্তুর ভিতরে অন্তর্নিহিত শক্তিটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আমরা তাপ দিলে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপ অপসারণ করলে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। নট তাপমাত্রা, তাপ। তাপ দিলে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপ অপসারণ করলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। হ্যাঁ, কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, আবার কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তার তাপমাত্রা হ্রাস পেতে পারে। সবসময় যে পাবে এটা আমরা ধরে দিব না। তো যাই হোক, আমরা সিস্টেম অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে একটা চমৎকার ধারণা পেলাম। এখন আসি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমাদের তাপগতিবিদ্যার প্রথম অংশে চলে গেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা কি পড়ছি? সূত্র নয়, সূত্রের ধারণা। এটা কিন্তু সূত্র নয়, এটা সূত্রের ধারণা। ধারণাটা দিয়েছে কে? জুলের ধারণা। জুলের ধারণা কি ছিল? কোথাও কোনো তাপ প্রয়োগ করলে সেই বস্তুটা দ্বারা কিছু কার্য সম্পাদন হবে, সেই কার্য সম্পাদন অবশ্যই তাপের সমানুপাতিক হবে। সেই কার্য সম্পাদন অবশ্যই তাপের সমানুপাতিক হবে। অর্থাৎ আমি যদি কোথাও তাপ দিতে পারি, তাহলে তাপ দিলে সেই বস্তুটার অভ্যন্তরীণ শক্তির কিছু পরিবর্তন হবে, ফলে সে কিছু যান্ত্রিক কাজ সম্পাদন করতে পারে বা করবে। অর্থাৎ এই যান্ত্রিক শক্তি এবং তাপ একে অপরের সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ
যান্ত্রিক শক্তিকে আমরা ডব্লিউ দিলে ডব্লিউ সমানুপাতিক হবে এইচ। ডব্লিউ সমানুপাতিক এইচ। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ডব্লিউ ইকুয়ালস টু জে এইচ। এই যেটা হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে জুলের ধ্রুবকও বলা হয়, এটাকে তাপীয় সমতাও বলা হয়। তো আমরা প্রথম সূত্রে একটা ধারণা পেলাম কি, যদি জুলের ধারণা দিয়েছে কি, যদি কোথাও তাপ প্রয়োগ করা হয় তবে সেই বস্তুটার শক্তি বৃদ্ধি পাবে এবং সেই শক্তি বৃদ্ধি অবশ্যই তার যান্ত্রিক শক্তি সাথে রিলেটেড হবে। অর্থাৎ যান্ত্রিক শক্তি, তাপ দিলে যান্ত্রিক শক্তি পরিবর্তন হলো, ঠিক আছে, তাহলে যান্ত্রিক শক্তি পরিবর্তন হলে কি তাপের পরিবর্তন হবে না? অবশ্যই হবে। অর্থাৎ যদি কোনো গ্যাসকে আমি কম্প্রেসড করি, সংকুচিত করি, তাহলে তার কি তাপমাত্রা বৃদ্ধি পাবে না? অবশ্যই পাবে। আবার কোথাও কোনো চাপের রেস্ট্রিকশন না রেখে যদি কোনো গ্যাসকে আমি তাপ প্রয়োগ করি তবে তার যান্ত্রিক শক্তির পরিবর্তন অবশ্যই হবে। এই জন্য আমি এটাকে একে অপরের সমানুপাতিক ধরেছি। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হলে যান্ত্রিক শক্তি পরিবর্তন হতে পারে, যান্ত্রিক কাজ সম্পাদিত হতে পারে, আবার যান্ত্রিক কাজ সম্পাদিত হলেও তাপের পরিবর্তন হতে পারে। অর্থাৎ তাপের পরিবর্তন হলে যান্ত্রিক শক্তির পরিবর্তন হতে পারে, যান্ত্রিক কাজ সম্পাদন হতে পারে, আবার যান্ত্রিক কাজ সম্পাদন হলে তাপের পরিবর্তন হতে পারে। এটাই জুলের প্রথম সূত্রের বিবৃতি। তো আজ আমরা আমাদের শিক্ষণফল অনুসারে যে কটা জিনিস শিখলাম সেটা হলো তাপগতীয় স্কেল ও পরম স্কেল এবং আন্তর্জাতিক স্কেল সম্পর্কে ধারণা। এই তাপগতীয় স্কেল বা পরম স্কেল আমরা যেটাকে বলছি সেটাকে আমরা ক্যালভিন স্কেল হিসেবেই ধরেছি। এরপরে আসছি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা পেয়েছি একদম সর্বশেষ এসে, যেটা জুলের ধারণা। আমরা সিস্টেম শিখেছি এবং অভ্যন্তরীণ শক্তি শিখেছি। তো সবাইকে আমি বলবো আমাদের শিক্ষণফলগুলোকে থেকে যেগুলো তোমরা শিখতে পারলে এগুলো সুন্দর করে আগামী দিন প্রস্তুত হয়ে আসবে। সবার কাছে বই আছে, বই অনুসারে পড়বে এবং টেক্সট বুকের হেল্প নেবে। টেক্সট বুক তোমাকে সর্বোচ্চ সমর্থন দিতে পারে তোমার ভবিষ্যতে উন্নতির জন্য। তো যাই হোক, এগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট দিন আমি যখন পরবর্তী টপিকস ধরবো সে টপিকসটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করব পরবর্তী দিন। তো তোমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ।